গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্য, আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেককে, চাঁদাবাজি উদ্দেশ্য বলছে ভুক্তভোগীরা। এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার বিরুদ্ধে মামলা আনবে। এক বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। খাগড়াছড়িতে পুরোপুরি প্রত্যাহার হলো যুগ্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি। সদর ও গুইমারায় এখনো বলবৎ ১৪৪ ধারা। মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান। ফানুস উড়ানো, মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ থাকছে নানা আয়োজন। আমরা ঘুরতে যাব, অনেক ফানুস উড়াবো। সন্ধ্যাবেলায় আমাদের পিঠা উৎসব হয়, সেটা আমাদের সারা সরকার থেকে আমরা বিভিন্নভাবে আমরা সাড়া পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। ফেনীতে জুলাই অভ্যুত্থানের ১ বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র। জুলাই যোদ্ধাদের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা। নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতি, গণমাধ্যম কর্মী সহ অনেককে। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, চাঁদাবাজির উদ্দেশ্যেই হয়েছে এসব মামলা। পুলিশের আশ্বাস, মামলার অজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় ২২টি। অভ্যুত্থানের ১ বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো ৪টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের ১৭ আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই ২০২৪-এর ৫ আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টাউন ফার্মেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো যে আমার সাথে, অথচ ওই মোটরসাইকেলটা হলো বিতন্ড চলের মোটরসাইকেলটা কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও ১৭ সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ, ২০২৩ সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে ২০২৪ সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। ৪ আগস্টে যে সময় গুলিবিদ্ধ হই, এরপর আমি ৮ দিনের মাথায় আমি ঢাকাতে। আপনি গুলিবিদ্ধ হয়ে 8 দিন ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম। আমার ২৩ সালের যে রিপোর্ট আছে ওই মাপে ওষুধগুলো আমি তখন চালাই গেছি। সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি, এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ। নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জড়াইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে। সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারপরেও তারা আমাকে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার বিরুদ্ধে মামলা আনবে। বিএনপি নামেও হয়েছে, জামাতের নামেও হয়েছে, সাংবাদিকদের নামেও হয়েছে। আসলে এটা উদ্দেশ্যপ্রণোদিত। অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের। দলের কোনো কমিটি আছে কিনা জানেন, যা হওয়ার তো হচ্ছে আগে। এখন কারা করতেছে? এখন ১ বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত, এই অপকর্মগুলো যারা করতেছে, তারা এই কাজগুলো করতেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের। যদি কারোর কাছে কেউ চাঁদা চায়, মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে, কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে, যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার 4টি আবেদনের মধ্যে 2টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা যে 9টা,
22টা মামলার মধ্যে 9টা হত্যা মামলা, ওই হত্যা মামলাগুলোকে ব্যাহত করার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের 13 মাস পরও এখনও অনেকে আদালতে মামলা করছেন। এই সকল মামলা উদ্দেশ্য প্রণোদিত বলছেন আইনজীবী এবং ক্ষতিগ্রস্তরা। তারা এ সকল মামলা থেকে স্থায়ী পরিত্রাণ চায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল 144 ধারা, তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুগ্ম ছাত্র জনতার ডাকায় স্থগিত অবরোধ কর্মসূচি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় যুগ্ম ছাত্র জনতা। সেখানে বলা হয় 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন। শহরজুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। গোপালগঞ্জে বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকালে সদরের তেতুলিয়া টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা হয়। নিহতের নাম মণি মোহন বিশ্বাস। পুলিশ জানায়, গোপালগঞ্জ টেকেরহাট সড়কের টোল প্লাজার সামনে রাস্তা পার হচ্ছিলেন মোহন। এ সময় রাজীব পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সংবাদ সারা দেশে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে রাজবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বলেন, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে 6 দফা দাবি মেনে না নিলে টাইফয়েড টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে সাতক্ষীরায় সকাল 9টা থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, তারা বেতন বৈষম্যের শিকার। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। সিরাজগঞ্জে দীর্ঘদিন জলাতঙ্ক সহ বেশ কয়েকটি রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদর সহ উপজেলাগুলোর হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে রোগীরা। বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন তারা। কর্তৃপক্ষ বলছে, টিকার চাহিদাপত্র দেয়া হয়েছে, তবে কবে আসবে তা জানা নেই হাসপাতাল তত্ত্বাবধায়কের। সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও 9টি উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে প্রতিদিন জেলার হাজার হাজার রোগী চিকিৎসা নেন। অন্যান্য রোগের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন কুকুরে কামড়ানো ও সাপে কাটা রোগীরাও। সব মিলিয়ে প্রতিদিন জেলায় গড়ে 3 শতাধিক বিভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হয়। কিন্তু গত 6 মাসে শুধুমাত্র সদর হাসপাতালেই ভ্যাকসিন এসেছে 500টি। সংকটের কারণে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। এখানে নিয়ে আসলাম, এখানে ওষুধ নাই, পরে যে বাইরে তার ওষুধ কিনে নিয়ে আসে। আমি গরিব মানুষ, আমরা দাঁড়াই রয়েছি যে 4 জন একখানে হইলে 4 জন মিলে একটা ভ্যাকসিন নিয়ে এসে 4 জনের দেওয়ার জন্য। এটা এসে দেখতেছি যে না, এটাও কিনেই দেওয়া লাগবে। তাহলে আমার কোন হলো গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তাহলে আমার তো কোনো হলো না। চিকিৎসা সেবার মান এটি অবশ্যই আরো বৃদ্ধি করা হোক। সাপ্লাই শেষ হয়ে গেছে, তখন রোগীদেরকে আমরা লিখে দিতাম, ওই কিনে আনে ওইভাবে আমরা দিয়ে দিই। এখন হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে। চাহিদা যা দেয় সেই অনুযায়ী পর্যাপ্ত পেলে এই গ্যাপটা হতো না, কিন্তু পর্যাপ্ত আমরা পাই না বলে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায়। অ্যান্টি স্নেক ভেনাম এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দুইটারই চাহিদা দেওয়া আছে। নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে নিয়ে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 9000 রোগী জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উদ্ধারের পর পরিবারের কাছে তন্ময়ের মরদেহটি হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস জানায়, গত বৃহস্পতিবার তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায়। বেশিরভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। পরে গতকাল সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল, তবে এদিন খোঁজ মেলেনি তন্ময়ের। পরবর্তীতে আজ সকালে উপজেলার ঘাটাখালী নদীতে বরিয়াবহ রসুলপুর ব্রিজের পাশে তন্ময়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। একটি সেতুর জন্য মূল ভূখণ্ড থেকে আলাদা কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। যাতায়াতের জন্য একমাত্র নৌকায় ভরসা। দীর্ঘদিনের আন্দোলন দাবির পর ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিজটি নির্মিত হলে সুগম হবে যাতায়াত, সেই সাথে দেশের অর্থনীতিতেও আসবে বড় পরিবর্তন। ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। জেলা শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও মূল ভূখণ্ড থেকে আলাদাই জনপদে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন বিভিন্ন কাজে শহরে যাওয়ার প্রয়োজন পড়লে অপেক্ষা করতে হয় নৌকার জন্য। রোগী নিয়েও হাসপাতালে যেতে পোহাতে হয় ভোগান্তি। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয়দের। অসুস্থ রোগীরা খুব তাড়াতাড়ি আসতে পারবে, আমাদের জন্য সুবিধা হবে আসার। আমরা যারা পড়ালেখা করি, স্টুডেন্ট আছি, আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি না। আমাদের বাসায় কোনো ঝামেলা হলে দেখা যায় আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা আছে, তারা সঠিক সময় পৌঁছতে পারে না। ব্রহ্মপুত্র যে সেতু যদি বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হরিপুর ব্রিজটা কাজে লাগবে। যেমন সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহে যাত্রী যাতায়াত করতে পারবে, আমাদের যানবাহনও যাতায়াত করতে পারবে। লাখো মানুষের দাবির মুখে কয়েক বছর আগে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনও করা হয় নির্মাণের সম্ভাব্য স্থান। এরপর অদৃশ্য কারণে থমকে যায় সব কার্যক্রম। সম্প্রতি তিস্তা নদীর উপর মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর আবারও দাবি উঠেছে ব্রহ্মপুত্র ব্রিজের। শুধু স্থানীয়দের যাতায়াতই নয়, ব্রহ্মপুত্র সেতু হলে দেশের অর্থনীতিতে পরিবর্তন আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্রিজটি চালু হয় তাহলে এই সময় 15-20টি জেলার যে উৎপাদন হবে এবং মিল কারখানা গড়ে উঠবে, সেখানে অর্থনৈতিক জোন তৈরি হবে, বিদেশি বায়ার এখানে আসবে। ব্রহ্মপুত্র নদের মধ্যে ব্রিজ হলে আমাদের প্রায় 100 কিলোমিটার রাস্তা কমে যাবে। এই 100 কিলোমিটার রাস্তা কমে যাওয়ার ফলে ফুয়েল কস্ট পার ভিগেলস, বড় ভিগেলসের কথা বলছি, ফুয়েল কস্ট মিনিমাম 60 থেকে 65-70 লিটার তেল কিন্তু কমে যাবে। এই সেতুটি নির্মিত হলে দেশের 25টি স্থলবন্দরের অর্ধেকেরও বেশি স্থলবন্দরের সাথে আমাদের আঞ্চলিক পর্যায়ে যেটি যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগটিও সাধিত হবে। এই সেতু হলে কুড়িগ্রাম থেকে সহজেই যাতায়াত করা যাবে ঢাকা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 20 জেলায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সংবাদ সারা দেশের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। প্রায় 3 মাস ধরে পানি সরবরাহ বন্ধ ভোলা লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাধ্য হয়ে অনেকে পুকুর ও খালের পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ। তবে পানি সরবরাহ বন্ধ থাকলেও প্রতি মাসেই বিল ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। তারা বলছেন, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। কারো হাতে কলসি, কেউ বা পুকুর থেকে টেনে আনছেন বালতি ভরা জল। ভোর থেকে সন্ধ্যা দিনভর এমনই দৃশ্যের দেখা মেলে ভোলার লালমোহনের বিভিন্ন এলাকায়। 1999 সালে চালু হয় লালমোহনের পানি সরবরাহ লাইন। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে এ সেবার আওতায় আসে প্রায় 700 গ্রাহক। তবে পৌরসভার 7টি ভূগর্ভস্থ পানির পাম্পের মধ্যে দীর্ঘদিন ধরে বিকল 4টি। বাকি 3টির মধ্যে সম্প্রতি আরেকটি নষ্ট হওয়ায় কিছু এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। লালমোহন পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে 3 মাস পানি নাই। অনেকদিন তাহলে কি পানি কষ্ট, কোনো পানি পাইতেছি না। খালতে অনেক কষ্ট করে পানি আনি, কলস পুরাই। পানি না থাকার কারণে আমরা এখন বর্তমান খালের পানি ব্যবহার করি এবং নোংরা পানিগুলা ব্যবহার করতে হয়। বাসা বাড়িতে আমরা এখন নিজেরা পানি টাইনা দিতে হয়।
পৌরসভার 4টি ওয়ার্ডে 2 শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। খাল আর পুকুরের পানি দিয়েই চলছে দৈনন্দিন কাজ। প্রায় 3 মাস পানি সরবরাহ বন্ধ থাকলেও নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গ্রাহকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও সমাধান মেলেনি। গত 3 মাস পানি আসে না, প্রতি মাসে বিল ধরায় দেয়। বিল প্রতি মাসে দিতেছি কিন্তু পানি পাইতেছি না। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও তারা পাম্প ঠিক করে নেয় এবং মহল্লার লোকদেরকে পানি এরা দিচ্ছে না। সংশ্লিষ্টরা জানান বিকল্প একটি পাম্প দিয়ে পানি সরবরাহের চেষ্টা চলছে। এছাড়াও পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে বিকল 4টি পাম্প নতুন করে বসানো হবে বলেও জানান ইউএনও। আমরা এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম নিচ্ছি, বিশেষ করে নতুন পাম্প স্থাপন করা যায় কিনা অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা টিম এসেছে ও সমীক্ষা পরিচালনা করছে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে স্বাভাবিক পানি সরবরাহ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান। শিশু, কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার মাঝে এই উৎসবের আমেজ। আকাশে ফানুস উড়ানো, সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মতো নানা আয়োজন থাকছে উৎসবে। পাপমুক্ত করার পাশাপাশি নতুন যাত্রায় অগ্রসর হতে প্রস্তুত মারমা সম্প্রদায়। বাটিং মারমার পাঠানো তথ্যচিত্রে জোবাইদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বান্দরবান জুড়ে সাত রব ওয়াগাই পোয়ে উৎসব বা প্রবারণা পূর্ণিমা ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের মানুষ। উৎসবটিকে ঘিরে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক রথ ও ফানুস তৈরির কাজ চলছে পুরোদমে। পাশাপাশি হাটবাজারে বেচাকেনার ধুম পড়েছে। এই বছরে প্রবারণা পূর্ণিমায় 500 মতো ফানুস বানাচ্ছি। রথ বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা 2 সপ্তাহ ব্যাপী আমরা এই রথটা বানানো হচ্ছে। আমি কাপড় কিনতে এসেছি দোকানে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফানুস ওড়ানো, পিঠা তৈরি এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া ময়ূর আকৃতির রথ নিয়ে নেচে গেয়ে সারা শহর প্রদক্ষিণ করবে মারমা তরুণরা। রাস্তার দুপাশে বয়োবৃদ্ধ ও তরুণীরা রথে মোমের বাতি জ্বালিয়ে বৌদ্ধের প্রতি সম্মান জানাবেন। আমরা ঘুরতে যাব, অনেক ফানুস উড়াবো, প্রদীপ জ্বালাই, তারপর ফানুস উড়াই, তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের পিঠা উৎসব হয়, যেটা আমাদের সারা রাতব্যাপী চলে। দেশবাসী সকল সম্প্রদায় সকল জাতির প্রতি আমরা সুখ শান্তি মঙ্গল কামনা করে। প্রবারণা পূর্ণিমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসবমুখর পরিবেশে এবারের ওয়াগাই পোয়ে উদযাপনের আশা আয়োজকদের। ফানুস উৎসর্গ করা হবে এখানে আপনাদের, এবং সরকার থেকে আমরা বিভিন্নভাবে আমরা সাড়া পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। নিরাপত্তা পরিকল্পনা যেটা হলো ভেন্যু ভিত্তিক থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারিও আমাদের এই প্রোগ্রামে থাকবে। আগামী রোববার বান্দরবানের রাজার মাঠে উদ্বোধন করা হবে ওয়াগাই পোয়ে। 7 অক্টোবর সাঙ্গু নদীতে রথ উৎসর্গ, পরদিন বিহারে সমবেত হয়ে হাজার প্রদীপ প্রজ্বলন এবং 9 অক্টোবর বৌদ্ধ বিহারে সমবেত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।